আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর ইউনূস সরকার এই দেশটাকে যে জাহান্নাম বানিয়ে ছাড়বে, এটা অনেক দিন ধরেই অনেকে বলছেন। আমরাও নানান সময় বলছি যে দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া, তার একেবারে এটা ছাড়া তার তো আর কোনো পথ নাই। সেখানে আসছেই হলো ব্যবসা বাণিজ্য তার করার জন্য, তার আখের গোছানোর জন্য, এবং আখের 85 বছর বয়সে তিনি আরো 50 বছর 130-40 বছর বাঁচবেন। সেই জায়গা থেকে তিনি এই দেশটাকে একেবারেই ব্যবসার ফিল্ড হিসাবে তো অনেক আগেই বেছে নিয়েছেন যে এই দেশের মানুষ গরিব যতদিন থাকবে, যতদিন অসহায় মানুষ থাকবে, ততদিন সুদের ব্যবসা করা যাবে, গ্রামীণ ব্যাংক শনৈ গ্রামীণ ব্যাংকের উন্নতি হবে। সেই জায়গাটা যে এখন দিনকে দিন আরো ক্লিয়ার হচ্ছে, তার নিজের যারা পেয়ারের লোক, তার স্নেহভাজন, যাদেরকে তারা মাস্টার মাইন্ড বলতেন, তারা বলতে শুরু করেছে। গত কিছুদিন ধরে আমি আপনাদেরকে বলছিলাম যে ওই যে দেশের বাইরে যারা ব্লগার আছেন, তারাও যারা এই সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, বলছেন যে এই সরকারের জন্য প্রয়োজনে একসাথে দেশে ফিরবেন, তাদেরও সুর পাল্টে গেছে। এবং তার নিজের ভেতরে আশেপাশে যারা আছে তাদের সুর পাল্টে গেছে। এবং এইটা আলটিমেটলি দেশটাকে একটা বিশ্রী অবস্থায় নেওয়ার জন্য, এছাড়া তো তার কোনো এক্সিটও নাই। আমেরিকা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা একে একে বিভিন্ন কন্টেন্টে আপনাদের সঙ্গে আলোচনা করবো। আমেরিকা তাকে বসিয়েছিল, আমেরিকার স্বার্থ হাসিল, আমেরিকা মুখ ফিরিয়ে নিবে। এবং আমরা বলেছি যে আমেরিকা শুধু আমাদের কথা না, শোয়েব চৌধুরী আপনাদেরকে বলেছেন, ব্লিজের সম্পাদক, যে আমেরিকা যাকে তুলে কোনো একটা কাজে, কোনো একটা প্রজেক্টে, এই পৃথিবীতে সবচেয়ে বেশি উদাহরণ হলো তাকে সেইভাবেই নামায়। তো ডক্টর ইউনূসের এখন তার এই গ্রামীণ ব্যাংক বগলে নিয়ে তিনি বসে থাকুক। প্রবলেমটা হয়েছে সবচেয়ে বেশি, তিনি আওয়ামী লীগ হ্যান্ডেল করতে গিয়ে তিনি বুঝতেই পারেন না এই আওয়ামী লীগ কি। বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি দুইটা দলকে শেষ করার যে চেষ্টা করেছে সেই ডুবেছে। 111 গভর্নমেন্ট তার সবচেয়ে বড় প্রমাণ। আওয়ামী লীগ এখন এমন ভাবে টার্ন করছে, এমন ভাবে রিটার্ন করছে। আওয়ামী লীগের হাতে প্রচুর পয়সা। আওয়ামী লীগ তার সরকারের সময়ের যে পয়সা, এই পয়সার কানাকড়ি ছিটাইলে ডক্টর ইউনূসের মতন কয়েকজনকে নাকানো জোগানো খাওয়া কোনো বিষয় না। সেই পয়সা সে ছিটাচ্ছে। তার ইন্টারন্যাশনাল যোগাযোগ আছে। সবচেয়ে বড় কথা হলো ভারতকে তিনি অগ্রাহ্য করে পাকিস্তানের সাথে দহরম মহরম শুরু করেছেন, এই দেশের টোটাল সেন্টিমেন্ট অগ্রাহ্য করে। এই দেশের সেন্টিমেন্ট আমজনতা, আপনি যদি সামনে মিছিল বের করতে বলেন, পাকিস্তানিরা খুব বেশি মিছিল বের করবে, কিন্তু আমজনতার সেন্টিমেন্ট মিশে আছে তো ভারতের সঙ্গে। আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের সবকিছু ভারতের সঙ্গে যায়, পাকিস্তানের সঙ্গে যায় না। কিন্তু ডক্টর ইউনূস সেই পাকিস্তান পন্থাকে তিনি প্রশ্রয় দিয়েছেন, দেওয়ার ফলে এই দেশটাকে তিনি একেবারেই গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন। এখন তার ব্যাক করার কোনো জায়গা নেই। এখন এই যে কথা উঠে না, দেখেন শুরু হয়েছে যে এই নির্বাচন আরো 2 মাস পেছাবে। আলটিমেটলি নির্বাচন তো হবে না। নির্বাচন করার জন্য কোনো এলিমেন্টই ডক্টর ইউনূসের কাছে নাই। সে কি করবে? সে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবে? ইজ ইট পসিবল? দেখেন না, আর কয়েকদিন বাদে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে হয়। সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য আপনারা শোনেন নাই? সজীব ওয়াজেদ জয়ের কথায় তো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূস পারলে করুক আওয়ামী লীগ ছাড়া নির্বাচন। এই নির্বাচনে তারও এক্সিট হবে না, বিএনপি ওটা এনজয় করবে না। আমি এর আগেও বিভিন্ন কন্টেন্টে আপনাদেরকে বলেছি। এখন তার লোকজন যেটা বলছে, এই যে তার মাস্টার মাইন্ডরা, এটা তো ক্লিয়ার, এটা অনেক আগে থেকে এই সিচুয়েশন দাঁড়িয়েছে যে এরা সংঘাত সংঘর্ষে তারা প্রস্তুতি নিচ্ছে। তারা 8,500 লোককে ট্রেনিং দিবে। মার্কিন সিনেটে এই প্রসঙ্গ উঠেছে, মার্কিন কংগ্রেসে এই প্রসঙ্গ উঠেছে, যেখানে 8,500 লোককে কিসের ট্রেনিং দিবে, কার ট্রেনিং দিবে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যে বলছে যে বাংলাদেশে তারা সশস্ত্র যুদ্ধ করতো শেখ হাসিনা 5 আগস্টে পতন না হলে, তাহলে কি পরিমাণ অস্ত্র আছে তাদের কাছে? এইসব বিষয় এখন বিশ্ব কমিউনিটির কাছে কোনো লুকানো চাপানো না। কারণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ হয়ে যায়নি। আমরাও এখনো বলি, আমরা সবসময় বলি যে আওয়ামী লীগ ফিরে আসুক আগের রূপে। এটা আমরা কেউ চাই না, কারণ আওয়ামী লীগের ওই 17 বছরের শাসন ভালো ছিল না। তাকে ফিরে আসতে হলে, তাকে রাজনীতি করতে হলে করতে দিতে হবে, কিন্তু নতুন রূপে যদি করে তখন মানুষ বিবেচনা করবে আমি কি আওয়ামী লীগকে ভোট দিব কি দিব না। আমি সত্যিকার অর্থে আপনাদেরকে অনেকবার বলেছি, আমি এই পর্যন্ত জাতীয় নির্বাচনে ভোট দেইনি এবং কোনো মার্কাতে আমার ভোট দেওয়া হয়নি। আমি নৌকাও দেইনি, ধানের শীষও দেইনি। কিন্তু এখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে বাংলাদেশের মানুষের টোটাল সেন্টিমেন্টটা আওয়ামী লীগের পক্ষে চলে গেছে ডক্টর ইউনূসের শুধু তার কিছু স্টেপের কারণে। সেই সময় যখন এই গৃহযুদ্ধের ভয় দেখায়, যখন এই গৃহযুদ্ধের জন্য চোখ রাঙায়, বাংলাদেশের মানুষকে এত বোকা, উনি যেটা ভেবেছেন সুযোগ দিয়েছেন। আমরা সুযোগ দিয়েছি 6 মাস, তারপরে কথা বলা শুরু করেছি। আর বাংলাদেশের মানুষ তাকে আর কিছুদিন দেখবে। টাল্টিপাল্টি করলে এই বিএনপি প্রথম ধরবে। দেখেন
তার উপদেষ্টা বলছে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ঠান্ডা মাথার খেলোয়াড়, সে তো জানে খেলা লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, রাজনীতির দলগুলো তো সংঘাত কি জামাত আর বিএনপি করবে? তার কাছে নিশ্চয়ই ইনফরমেশন আছে। প্রধান উপদেষ্টা অবস্থানের কারণে এখন পর্যন্ত তারা সংঘাতে জড়াচ্ছে না বলে মনে করেন তিনি। হ্যাঁ রে, খেল লাগায় দেয় প্রধান উপদেষ্টা ঘরে বসে। তার মানে ওই যে বলি না যে জামাত এবং এনসিপি আর এই উপদেষ্টারা এবং আপনার ডক্টর ইউনূস একই রসুনের কোয়া। মাহফুজ আলম বলেছেন সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। এবং আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে। ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হয় মানে মাজার যে পুরায় দিচ্ছে তোমাদের লোকজন, কি তৌহিদি জনতা, দেখো নাই চুপ করে বসে থাকে, নাচো নাই। তৌহিদি জনতার নামে বাংলাদেশে কম কাণ্ড কারখানা হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির মেয়েরে টিস করে, তারপরে সেই লোকরে আবার জেল থেকে ছুটায় না ফুলের মালা দেয়, রুরাল পাগলার মরদেহ তুইলা পুরায় দেয়। চুপ করে দেখো নাই? তারা তো দেখেছে, তারা তো এইগুলো সেই লাগায় দেয়। এই যে ইস্কনের বিরুদ্ধে এখন মিছিল করে, তারা জানে না, ইন্টেলিজেন্স কাছে খবর নাই কারা করতেছে, কি উদ্দেশ্যে করতেছে, তো তারাই লাগাই দেয়, তারাই আবার খেলা করে যে ধর্মীয় যদি যোগ হয়। তো চাচ্ছে তো একটা রায়ট হোক, একটা ধর্মীয় দাঙ্গা হোক, তাহলে তাদের জন্য সুবিধা। আর কয়দিন বলতে পারবে যে এবার আমরা আর কিছুদিন থাকি, এখন তো নির্বাচনের পরিবেশ নাই। সে শনিবার এই মাহফুজ আলম ঢাকায় একটা প্রোগ্রামে মাজার সংস্কৃতি সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা, মাজার সংস্কৃতির সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আমি জানার জন্য আপনাদেরকে জিজ্ঞেস করছি যে ওই যে একটা সংগঠন আছে না, ইসলামী সংগঠন যেটা বাংলাদেশে নিষিদ্ধ, হিজবুত তাহির কোন পন্থা? হিজবুত তাহির কি মাজার পন্থার নাকি মাজার বিরোধী? এই প্রশ্নটা আমাকে একটু উত্তর দিবেন আপনারা, কমেন্টে লিখবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, আমাদের পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সাবস্ক্রাইব করবেন। পূর্ণিয়ার খোঁজে আপাতত আমরা কাজ করছি না, আমরা আমাদের কন্ট্রোলে আসলাম, নিশ্চয়ই কাজ করব। মাহফুজ বলেন আওয়ামী লীগ দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন। আওয়ামী লীগ দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরির চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন। দরবারগুলোকে আপনারা যা করেছেন, বিপদে তারা আওয়ামী লীগ খুঁজবে না তো আপনাকে খুঁজবে? প্রতিটা মাজার ভেঙে বাংলাদেশে কয়শো মাজার তছনছ করেছে, ভেঙে চুরে শেষ। তো তারা এই আক্রান্ত মানুষ, আওয়ামী লীগ আক্রান্ত গোষ্ঠী, তো তারা তো আওয়ামী লীগকেই খুঁজবে, তারা তো মাহফুজ আলমকে খুঁজবে না, তারা এনসিপি খুঁজবে না। দরবারগুলোকে একটা বোঝানোর চেষ্টা যে অধ্যাপক ইউনূসের সরকার এসে মাজার ভেঙে দিচ্ছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে, অর্ধেক শুদ্ধ অর্ধেক মিথ্যা। মসজিদ থেকে বের করে দিচ্ছে না, মসজিদে আরো ঢুকায় দিচ্ছে। জামাতে ইসলামী তার ক্যাম্পিং করে মসজিদে, রাজনীতির চর্চা কেন্দ্র মসজিদ করছে। আর ডক্টর ইউনূস এসে মাজার ভেঙে দিচ্ছে, এটা তো বাংলাদেশের কাককে যদি জিজ্ঞেস করেন, কাকও কাকা করে বলবে যে হ্যাঁ ইউনূস সাহেব মাজার ভাঙাইছে। আচ্ছা, তিনি বলেন এই কোশ্চেনটা অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু নয়, এটা 50 বছর ধরে চলছে। তখন সরকার পরিবর্তনে মসজিদ কমিটি বদলে যায়, ইসলামী ফাউন্ডেশনের গভর্নিং বডি বদল হয়, তো মাজার ভেঙা ফেলে মাজারে বরঞ্চ মাজার কমিটি দখল করে। আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগ ক্ষমতা আসলে মাজার কমিটিতে যায়, কারণ ওখানে মাল সামালা আছে, পয়সা আছে। বিএনপির লোকজন যায়, কিন্তু মাজারটা তো ভেঙে ফেলে না। আপনারা তো এসে মাজারটা ভেঙে ফেলছেন। তথ্য উপদেষ্টা বলেন রাষ্ট্রীয় ফেসিবাদ চলে গেলেও সামাজিক জায়গায় ফেসিবাদ রয়ে গেছে। যাক, আমি আর তার তার বক্তব্য আমি কোট করতে চাই না, এটা নিয়ে আর পড়তে চাই না। একটাই কথা, তারা যা যা করছে সবকিছু আওয়ামী লীগের ফেভারে যাচ্ছে এবং আওয়ামী লীগ এমন ঝড়ো একটা অবস্থা তৈরি করেছে। এই যে নির্যাতিত করতে 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 এই দলটার এবং এই দলের মানুষজনকে এখন ওই যে বলি সবসময় যে ব্রিদিং স্পেসটা দেয়নি, যদি ব্রিদিং স্পেসটা দিত এবং এই দলের সত্যিকার অপরাধী যারা, অন্যায়কারী যারা, যারা দোষী, আমরা এখনো বলি, আমরা না, আপনি সাধারণ একটা রিক্সাওয়ালারে গিয়ে বলেন তো সালমান এফ রহমানকে পছন্দ করে কিনা, সাধারণ একটা রিক্সাওয়ালারে গিয়ে বলেন তো আইনমন্ত্রী যে ছিল আওয়ামী লীগের আনিসুল হককে পছন্দ করে কিনা, গিয়া বলেন তো ওবায়দুল কাদের আপনি পছন্দ করেন কিনা, এখনো বলবেন আমি করি না। আর যদি বলেন দুর্নীতির কিং কে, সে একদম স্পষ্ট ভাষায় কয়েকজনের নাম বলে দিবে যে আওয়ামী লীগের এগুলো 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 আঙ্গুল ফুঁড়া কলা গাছ হয়েছে। আমি আপনাদেরকে একটা গল্প দিয়ে শেষ করি। আওয়ামী লীগের খুবই প্রভাবশালী একজন নেতা এবং আওয়ামী লীগের একেবারে শীর্ষ কমিটিতে আছে। 2008-এ আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসছে, ক্ষমতায় আসার পরেই তার আগে 2008-এর আগে তার তেমন কোনো পয়সা, মানে বলতে গেলে সংসার চালাইতে কষ্ট হয়,
2008-এর পরে তার ফ্যামিলি কানাডাতে বাড়ি ঘর সবকিছু করে 2008-এ, তারপরে 24 পর্যন্ত সে খুব পাওয়ারফুল। 2008-এই শত কোটি টাকা দিয়ে কানাডাতে বাড়ি ঘর করছে, তার পরিবার সেখানে শিফট হয়ে গেছে, সে লোক এখন দেশের বাইরে পালানো আছে। তো এরকম অসংখ্য ভুরি ভুরি উদাহরণ আছে, সরকারের কাছে তথ্য আছে, কিন্তু এদেরকে নিয়ে কোনো ব্যবস্থা এই সরকার নেয়নি। বরঞ্চ এখন আওয়ামী লীগের ভয়ে তটস্থ হয়ে কিং কর্তব্য বিমূঢ়, কি করবে কি না করবে, এবং আলটিমেটলি যেহেতু আর মানে যে অপরাধ যে পাপ করে ফেলছে তাদের যেহেতু আর এখান থেকে উত্তরণের উপায় নেই, এখন দেশে একটা কচুকাটা করা ছাড়া ওই যে আবার একটা নতুন 25 মার্চ ফিরে আনার চেষ্টা বলতে পারেন। আপনারা জানেন বাংলাদেশে একটি নির্বাচন আসন্ন, আর মাত্র 4 মাস বাকি বা 5 মাস বাকি। যদি ফেব্রুয়ারিতে হয়, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, আর ফেব্রুয়ারির মাঝামাঝি 3 মাস 3.5 মাস, আর এই মাসের 10 দিন, অর্থাৎ 4 মাসেরও কম সময়ের ভেতরে বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে, আমরা এমনটা শুনছি। কিন্তু বাংলাদেশে গত 40 বছরের নির্বাচনের 6 মাস, 1 বছর, 8 মাস, 10 মাস আগ থেকে বাংলাদেশে একটি উৎসবের আমেজ বিরাজ করত। অর্থাৎ কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতার থেকে চলে যাবে, কারা ভোটে দাঁড়াবেন, কাদেরকে মানুষ ভোট দিবেন, কার মার্কা কী হবে, নতুন কোন রাজনৈতিক দল আছে ইত্যাকার বিষয় নিয়ে হাটে মাঠে ঘাটে নানান জল্পনা কল্পনা এবং আলাপ আলোচনা চলত। কিন্তু এখন বাংলাদেশে সেই রকমের জল্পনা কল্পনা আলোচনা কিন্তু আর নেই। কেন নেই? বাংলাদেশে ভোট যারা দেয়, এই ভোট দানকারী মানুষদের মধ্যে এককভাবে সবচাইতে বড় যে দলটিকে ভোট দেয় মানুষ, সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটি আমার মুখের কথা নয়। বাংলাদেশে 1970-এর নির্বাচন থেকে শুরু করে 2024 পর্যন্ত বাংলাদেশে বৈধ অবৈধ, সামরিক বেসামরিক, তত্ত্বাবধায়ক অতত্ত্বাবধায়ক বা দলীয় সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে, সমস্ত নির্বাচনের ভোটগুলোকে আপনি যোগ করেন, বিএনপির গুলা, জাতীয় পার্টির গুলা, জামাতের গুলো অথবা অন্য কোনো দল যোগ করে আপনি যতটা নির্বাচন হয়েছে তত দিয়ে ভাগ দেন, ভাগ দিয়ে বিএনপির সাথে জামাতের সাথে কম্পেয়ার করে দেখেন। তার মানে হচ্ছে বাংলাদেশে এককভাবে আওয়ামী লীগের চাইতে বেশি ভোট কোনো কালেও কোনো লোক পায়নি, কোনো দল পায়নি, ভবিষ্যতেও অদূর ভবিষ্যতেও সেটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই বাস্তবতায় ডক্টর ইউনূস বাংলাদেশের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাবসেন্সে যে নির্বাচনটি করার তিনি চেষ্টা করেছেন, সেই নির্বাচনটি ডক্টর ইউনূসের পক্ষে করা সম্ভব হচ্ছে না। কারণ আন্তর্জাতিক মহল, বিশেষ করে বিশেষ যে আন্তর্জাতিক সংগঠন আছে, আন্তর্জাতিক যে সংস্থা আছে, জাতিসংঘ, মানবাধিকার কমিশন এবং নাগরিকের জন্য মানে পৃথিবীর যে বড় বড় রাষ্ট্রসমূহ আছে, সেই রকম রাষ্ট্রসমূহ ডক্টর ইউনূসকে সুনির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনকে তারা সমর্থন দেবেন না এবং সেই নির্বাচনকে একটি বৈধ সরকার বলে, নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে বৈধ সরকার বলে স্বীকৃতি দেবে না। পৃথিবীর বিশেষ করে আমেরিকায় দিবে না, ইউরোপ দিবে না, জাপান দেবে না, কানাডা দিবে না, অস্ট্রেলিয়া দেবে না। তারা অলরেডি আওয়ামী লীগের সাথে কথা হয়েছে। আওয়ামী লীগের উচ্চ মহল থেকে আমরা যে খবর পেয়েছি যে তারা আওয়ামী লীগকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব থাকতে হবে। যদি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব না থাকে, যেই সরকার আসবে সেই নির্বাচনের মাধ্যমে সেই সরকারকে স্বীকৃতি দিবে না এবং সেই সরকারের সাথে কোনো রকমের অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা দ্বিপক্ষীয় চুক্তি করবে না। তার মানেটা এখন বোঝেন, বাংলাদেশে আপনি বৈদেশিক বিনিয়োগ বলেন, বিদেশ থেকে ঋণ আনতে চান, বিদেশের লোক পাঠাতে চান, আপনার তো দুইপক্ষীয় একটা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়, এটা চুক্তি হয়। এখন যদি সরকারটিকেই যদি কেউ স্বীকার না করে, তাহলে ওই সরকারের সাথে কেউ কোনো রকমের চুক্তি করবে না, যার ফলে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। আপনারা জানেন আফগানিস্তানে তালেবানকে বলেছিল যে তোমরা যদি নারীর অধিকার নিশ্চিত না করো, নারীদের স্কুলে যাওয়া যদি নিশ্চিত না করো, নারীদের ভোটাধিকার এবং মানবাধিকার যদি নিশ্চিত না করো, তাইলে তালেবান সরকারকে আমরা স্বীকৃতি দেব না। পৃথিবীর প্রায় 90% দেশ এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। সেখানকার শিশু মৃত্যুর হার
পৃথিবীতে আফ্রিকার পরে সবচাইতে বেশি এবং মানুষের মাথাপিছু আয় মাত্র $600। এই গরিব রাষ্ট্রটির সরকারকে পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রই স্বীকৃতি দেয়নি। ঠিক তেমনি ডক্টর ইউনূস যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন করেন, সেখানে ডক্টর ইউনূসের সেই সরকারকে পৃথিবীর কোনো দেশ নির্বাচনটিকে এবং সরকারটিকে বৈধতা দেবে না। এই অবস্থায় সাম্প্রতিক সময়ে আমাদের দলের একজন নেতা এবং আওয়ামী লীগের নেত্রী জননেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হবে না এবং আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দিতে হলে এখন থেকেই আওয়ামী লীগের কর্মকাণ্ডকে বৈধতা দিতে হবে, তা না হলে আওয়ামী লীগ এইরকম অবস্থায় নির্বাচনে করতে পারবে না। তাহলে আপনারা বোঝেন এই কথাটির অর্থ কী। এবং এখানে এই ভোটের বিষয়টির সাথে আরেকটি বিষয় খুব জড়িত বলতে কীরকম দেখেন, বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ভারত। আমাদের অর্থনীতি, সামাজিক, রাজনীতি অনেক কিছুর সাথে এই ভারতের সম্পর্ক রয়েছে। এই দেশটির জন্মের সাথেও ভারত ওতপ্রোতভাবে জড়িত। 1971 সালের মহান মুক্তি সংগ্রামে ভারত যদি সহযোগিতা না করত, 9 মাসের জায়গায় আমাদেরকে হয়তো 9 বছর যুদ্ধ করতে হতো। আমাদের দেশে মাটি, পোড়া মাটি আমরা ফেরত পেতাম, একটি গাছও থাকতো না, অসংখ্য মানুষের মৃত্যু হতো, বাড়িঘর পুড়িয়ে বিরান ভূমি হয়ে যেত। কিন্তু ভারত যখনই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমরা অতি অল্প সময়ের ভিতরে আমরা এই যুদ্ধে জয়লাভ করেছি। তার মানে বাংলাদেশের জন্মের সাথে ভারতের যেমন জড়িত, পরবর্তীতে গত 53 বছরে নানান প্রকল্পে ভারত আমাদেরকে সহায়তা দিয়েছে। শুধু সহায়তা নয়, আমরা যখন বিদ্যুতের আলোর অভাবে ডুবে যাচ্ছিলাম তখন তারা বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা করেছে এবং ভারত থেকেও বিদ্যুৎ বাংলাদেশে এসছে। ভারতের হলদিয়া পোর্ট ব্যবহার করে আমরা প্রতি বছর 5,000 কোটি টাকা বিদেশে রপ্তানি করতাম। সাম্প্রতিক ভারত সেটি বন্ধ করে দিয়েছে। আমাদের চাল, ডাল, লবণ, তেল, চিনি প্রাত্যহিক জীবনে যে প্রয়োজন সেটার বেশিরভাগ সামগ্রী আমরা ভারত থেকে কিনি। এখন ভারত আমাদের যে আপনারা জানেন যে গার্মেন্টস সামগ্রী, এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংটা আমাদের বিদেশে আমরা রপ্তানি করি 70 বিলিয়ন, আর ভারত থেকে আমরা 8 বিলিয়ন এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং তৈরি করার যে কাঁচামাল সেটা আমরা ভারত থেকে নিয়ে আসি। এখন ভারত থেকে দিন দিন সেটা আনা যখন কঠিন হচ্ছে, আমাদেরকে দৌড়াতে হচ্ছে চায়না, আমাদেরকে দৌড়াতে হচ্ছে আমেরিকা, আমাদেরকে দৌড়াতে হচ্ছে ইউক্রেন, আমাদেরকে দৌড়াতে হচ্ছে আমেরিকায়। এর ফলে আমাদের পরিবহন কস্ট বেড়ে যাচ্ছে 20% এবং আমাদের প্রোডাকশন কস্টের সাথে ওই 20% যোগ হয়ে যাচ্ছে, যার ফলে আমরা বিশ্ববাজার থেকে ছিটকে যাচ্ছি। এই অবস্থায় ভারতের সাথে আমেরিকার যে সম্পর্কটি খারাপ ছিল, আমেরিকার সেই সম্পর্কটি এখন টার্নিং নিচ্ছে, অর্থাৎ আমেরিকা এখন ভারতের সাথে আবার সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে এবং ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবও দিয়েছে এবং সেটা আলোচনার ভিত্তিতে চলছে যে ভারতের যে ট্যারিফ সেটিকে 15 থেকে 20%-এর ভিতরে নামিয়ে আনবে এবং ভারতের সম্পর্ক উন্নয়ন হবে আমেরিকার সাথে। এবং মোদি এবং ভারত এই আমেরিকার যদি সম্পর্ক, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক, সেই সম্পর্কের বরফ যেহেতু গলতে শুরু করেছে, আপনারা বুঝতেই পারেন দক্ষিণ পূর্ব এশিয়ার এই বিশেষ করে বাংলাদেশ এবং মিয়ানমারের এই অংশে যদি কোনো রকমের কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে ভারতের কনসার্নটাকে কনসিডারেশনে নিতে হবে। এটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ারলি বলে দিয়েছে। আপনি দেখেছেন প্রথম ভিজিটে বলেছে যে প্রাইম মিনিস্টার বাংলাদেশ সম্পর্কে বলবে, তিনি বাংলাদেশকে ডিল করছেন লং টাইম। তো এখন সেই অবস্থাটা আবার ফেরত আসতেছে এবং আন্তর্জাতিক যত মহল আছে সবাই এবং ভারতের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দিল্লিতে দর কষাকষি শুরু করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লিয়ার সিগন্যাল পেয়ে গেছেন যে ভারত, আমেরিকা, ব্রিটেন, ইউরোপ এবং অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড সহ পৃথিবীর সভ্য সকল গণতান্ত্রিক দেশ ডক্টর ইউনূসকে খবর পাঠিয়ে দিয়েছে যে যেভাবেই আপনি নির্বাচন করেন, যদি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না থাকে, দেশের বিগেস্ট পলিটিক্যাল পার্টি এবং সবচাইতে বড় জনগোষ্ঠীকে যারা নিয়ন্ত্রণ করে এবং বড় জনগোষ্ঠী যাদের সাথে আছে তাদেরকে বাদ দিয়ে সেই নির্বাচনকে আমরা অ্যাকসেপ্ট করব না। আপনি জানেন সাম্প্রতিক জায়গা মানে
বাংলাদেশের বড় বড় যে উন্নয়ন প্রকল্পগুলো আছে, এই উন্নয়ন প্রকল্পে সবচেয়ে বেশি আমাদেরকে যে টাকা দেয় সেটা হলো জাপানের জাইকা নামে একটি সংস্থা। এই সংস্থাটি জানিয়ে দিয়েছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার যদি না আসে সেই পর্যন্ত তারা আর কোনো বিনিয়োগ করবে না। IMF ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে ডক্টর ইউনূসের সরকারের অধীনে তারা আর কোনো টাকা ছাড় দেবে না। অর্থাৎ শেখ হাসিনার সাথে যে চুক্তিটি হয়েছিল, IMF আমাদেরকে আমাদের অর্থনীতির স্কিউ এবং আমাদের অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য যে লোন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এক কিস্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় এসেছিল, আরেক কিস্তি ডক্টর ইউনূসের সময় এসেছিল, কিন্তু এখন তারা বলে দিয়েছে পরবর্তী কিস্তি আর ছাড় হবে না যদি না একটি বৈধ সরকার বাংলাদেশের ক্ষমতায় আসে। এখন ডক্টর ইউনূসকে ভাবতে হবে যে বৈধ সরকার বলতে কি বোঝায়। সকল দলের অংশগ্রহণে যদি সরকার না হয় তাহলে আন্তর্জাতিক মহল সেটাকে বৈধ মনে করবে কিনা। দেখেন, বাংলাদেশে এর আগেও এই বিএনপি ছাড়া বা অন্য দল ছাড়া নির্বাচন হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে ওইসব দলের নির্বাচনে অংশগ্রহণ করাতে কোনো প্রতিবন্ধকতা ছিল না। আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, আপনি স্বেচ্ছায় নির্বাচনে অংশগ্রহণ করেননি, তার মানে হচ্ছে আপনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে যাবেন না, সেই জন্য আপনি যাননি। বিএনপিকে কিন্তু আমরা কখনো নির্বাচনে যেতে নিষেধ করিনি, বরং 14 সালে বলা হয়েছিল যে আমরা সমস্ত দলের এই ইয়েদেরকে দিয়ে কনস্টিটিউশনাল যে ইলেকশনের ভিতরে আমাদের যে সংসদ সদস্য আছে সেখান থেকে সদস্যদেরকে দিয়ে একটি সরকার করে দিব, তত্ত্বাবধায়ক সরকার নয়। সেখানে বিএনপিকে পুলিশ মন্ত্রণালয় দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছিল, বিএনপি যায়নি। তার মানেটা দাঁড়াচ্ছে কি, আগের নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু বিএনপি যায়নি, আর এবারের নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে না। তার মানে এই দুইটা বিষয়ের মধ্যে যে তফাৎটা, এই জিনিসটা অনেকে হয়তো বুঝতে পারেননি। এখন আমি সেই জন্যই এই বিষয়টিকে ব্যাখ্যা করলাম আবারও, যে একটি দলকে সুযোগ দেওয়ার পরেও অংশগ্রহণ না করা আর একটি দলকে সুযোগ দেওয়া অংশগ্রহণ করার সুযোগে না দেওয়া, এই দুটি জিনিসের মধ্যে ডে অ্যান্ড নাইট তফাৎ। সেই অবস্থায় আন্তর্জাতিক বিশ্ব ক্লিয়ার অবস্থান যে ডক্টর ইউনূসের এই নির্বাচনে তারা সমর্থন দেবে না যদি আওয়ামী লীগকে নিয়ে আসা যায়। তাই আপনারা নিশ্চিন্ত থাকেন, আগামী নির্বাচনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং আমাদেরকে যথাযথ টাইম দেওয়া হবে। আপনারা মাঠে নামবেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় জাতীয় পতাকা এবং নৌকা মার্কা নিয়ে ভোট দেওয়ার জন্য আস্তে আস্তে আপনারা প্রস্তুতি নেন। কারণ এই দেশে আওয়ামী লীগ হলো নির্বাচনমুখী একটি দেশ। দেখেন, 70-এর নির্বাচনে আমরা আইয়ুবের অধীনে, মার্শাল্লাহর অধীনে যখন নির্বাচনে অংশগ্রহণ করি, তখনও মাওলানা ভাসানী বলেছিলেন যে মুজিব আপনি নির্বাচনে যেন না, এদের যে আইয়ুবের অধীনে এই নির্বাচনটি হবে এটা তামাশার নির্বাচন, প্রহসনের নির্বাচন। কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন আমরা গণতন্ত্রের মানুষ, আমরা জনগণের দল, আমাদের মানুষের কাছে যাওয়ার, মানুষের কাছে আমাদেরকে পছন্দ বা অপছন্দ করার সুযোগ দেওয়ার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। সুতরাং আমরা নির্বাচনে যাব। নির্বাচনে আওয়ামী লীগ গেলেন, মাওলানা ভাসানী গেলেন না। এখন আওয়ামী লীগও টিকে আছে, কিভাবে টিকে আছে আপনারা সেটা জানেন, আর মাওলানা ভাসানী কিভাবে টিকে আছে সেটাও আপনারা জানেন। তাই আসুন আগামী নির্বাচনের জন্য ভেতরে ভেতরে আপনাদের নিজস্ব অবস্থান থেকে প্রস্তুতি নেন। দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ আবারও সকল দলকে পরাজিত করে বাংলাদেশের ক্ষমতায় আসার পথ সুগম করবে। বাংলাদেশ একটা জটিল জাতীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনৈতিক চক্রের মধ্যে পড়ে যাচ্ছে, এবং সে কারণেই আমি বারবার বলবার চেষ্টা করেছি যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণটা অত্যন্ত জরুরি। কয়েক মাস আগ থেকে আমি বলছিলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়া জরুরি। নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে না হলে কবে নির্বাচন হবে, কিরকম নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, সেগুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠবে, সংশয়ের অবকাশ তৈরি। এবং আমি এখনো পর্যন্ত মনে করি যে আমি আসলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেখি না, যদিও বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো একমাত্র আওয়ামী লীগ বাদ দিয়ে তারা এই নির্বাচনের ব্যাপারে আশাবাদী, এবং সরকারও বলছে যে যে কোনো পরিস্থিতি হোক না কেন নির্বাচনটা ফেব্রুয়ারি হবে। নির্বাচনটা হয়ে গেলে ভালো,
সেই বিষয়ে আমার কোনো ভিন্ন মত নেই এবং আমিও খুশি হব যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যায়। কিন্তু আমার একটা সংশয় প্রশ্ন থেকেই যাবে, কেমন নির্বাচন আমরা চাই, কেমন নির্বাচন হবে। নির্বাচনটা যদি একটা আইডিয়াল ইলেকশন হয়, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হয়, আমি নিজে খুশি হব, আমি বোধ করি বাংলাদেশের প্রতিটি জনগণ খুশি হবে। কিন্তু নির্বাচনটা যদি একটা ফার্স্ট ইলেকশন, একটা সংঘাতময় নির্বাচন হয়, আমি মনে করি কেউই সেটা অ্যাকসেপ্ট করবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় যাবেন তাদের জন্য সেটা স্বস্তিকর এবং সুখকর হবে না। আমি জানি তাদের সামনে অনেক চ্যালেঞ্জ, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাবার পরে এই চ্যালেঞ্জ আরো বাড়বে। তার আগে নির্বাচনে যাবার আগের প্রক্রিয়া নিয়ে আমি কথা একটু যদি বলতে চাই, তাহলে দেখবো যে বিএনপি তাদের প্রাথমিক মনোনয়ন, গ্রিন সিগন্যাল এগুলো দেওয়া শুরু করেছে। তারা নির্বাচন বন্ধ করবার ষড়যন্ত্র হচ্ছে এরকম একটা বক্তব্য তারা দিচ্ছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু এই একই কথা বলছে যে নির্বাচন না হবার আশঙ্কাটাও তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা আমরা দেখছি, বিশেষ করে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি এবং বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে এই বিরোধ আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, বা এই বিরোধ আসলে নির্বাচনকে বিলম্বিত করবার জন্য কোনো বিরোধ কিনা, বা তড়িঘড়ি করে যেন তেন প্রকারের একটা নির্বাচনের আয়োজনের বিরোধ কিনা, সেটা নিশ্চিত করে বলা যায় না। নির্বাচন হবে, নির্বাচনকে কেন্দ্র করে যে আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ, সেটা মাত্র উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। সেখানে অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা আছে। একটি বিষয় নিয়ে বিএনপি বলেছে যে তারা সেটি মানবে না, যেমন জোটের প্রার্থীরা এক প্রতীকে আগে নির্বাচন করতে পারত, এখন জোটের যে কটি রাজনৈতিক দল থাকবে তাদেরকে নিজ নিজ প্রতীকে অংশগ্রহণ করতে পারবে, কোনো একক প্রতীকে তারা অংশগ্রহণ করতে পারবে না। এটা বিএনপি চায় না, কিন্তু জামাত এবং এনসিপির তাতে কোনো আপত্তি নেই। জামাত এবং এনসিপির কথা এই কারণে বলছি আমি, যে মিডিয়াতে তারা প্রায় সমান গুরুত্বই বিএনপির মতো পাচ্ছেন। এবং আমি অবশ্য বিএনপির আপত্তির কারণটা খুব একটা বেশি খুঁজে পাই না, কারণ আমরা এটাও দেখতে পাচ্ছি যে বিএনপি আসলে এই হিসেবে নিকেশ করছে যে জোটের প্রার্থীদের মনোনয়ন দিলে তার দল কতখানি ক্ষতিগ্রস্ত হবে, ওই প্রার্থীরা জিতে আসতে পারবেন কিনা, এই আলোচনা আছে। এবং তারা ওই সব প্রার্থীদের শরীকদেরকে আপার হাউসে নিয়ে যাওয়া, ক্যাবিনেটে সুযোগ করে দেওয়া, এইসব কথাবার্তাও তারা বলবার চেষ্টা করছেন বলে বিভিন্ন মহল থেকে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু একথা আমি বহুবার বলেছি যে ক্যাবিনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদেরকে নিয়ে যারাই ক্ষমতায় যান, ক্যাবিনেটটা করবেন, মন্ত্রিসভা করবেন, তারা যেন এফিশিয়েন্ট হয়। কার রাজনীতিতে কতখানি ত্যাগ আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এফিসিয়েন্সিটা মোর ইম্পর্টেন্ট দেন অল দোজ experiences or sacrifices. তো এই জায়গাটায় একটা বড় ইস্যু বা সংকট আমি দেখি তার মিত্রদের সঙ্গে, এবং এই মিত্ররা অনেকদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে এদিক ওদিক করছেন। শেষ পর্যন্ত কে কার সঙ্গে থাকবেন, কে কার সঙ্গে যাবেন সেটা বোঝা যায় না। যে কারণে আমি বরাবরই বাংলাদেশের পলিটিক্সে যে অ্যালায়েন্সেস এর ধারণা, জোট করবার যে কালচার, সেখান থেকে আসলে বড় এবং ছোট দলগুলোকে বেরিয়ে আসবার জন্য বলছি। এবং যারা দীর্ঘদিন ছিলেন একসঙ্গে, তাদেরকে বড় দল কি ধরনের সুযোগ সুবিধা দিবে তার সেই সম্পর্কে আমার একটা মতামত বা পরামর্শ আমি ইতিপূর্বে বহুবার দিয়েছি, যে এদেরকে আসলে নিজেদেরকে বিকশিত হতে আর সুযোগ করে দেওয়া দরকার, এবং যেদেরকে দরকার হলে নিজেদের ইলেকশন ফান্ড থেকে ফান্ড দিয়ে তারা তাদের মতো নিজেরা নির্বাচন করুক। ক্ষমতায় গেলে তাদেরকে কিছু সুযোগ সুবিধা লিগ্যাল ওয়েতে করে দেওয়া উচিত, যেন তারা ব্যবসা বাণিজ্য করতে পারে। এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে এখনো পর্যন্ত ওই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়টি জামাত এবং ইসলামী আন্দোলন এবং সেই সঙ্গে এনসিপি যেভাবে ডিল করবার চেষ্টা করছে, সেটাও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এবং একই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগেরও ঘুরে দাঁড়াবার চেষ্টা, এবং দিন যত যাচ্ছে তাদের সক্রিয় উপস্থিতি বা কথাবার্তা সেটা খুব দৃশ্যমান হচ্ছে। কাজেই আওয়ামী লীগকে বাদ রেখে ইলেকশন করা, সেটা ইলেকশনের পূর্বে এবং পরে পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। জামাত যদি অপোজিশনে যায়, সেটা বাংলাদেশের কান্ট্রি ইমেজ কিংবা ইডিওলজিক্যাল অবস্থান, অপোজিশনে জামাত থেকে যে ভূমিকায় থাকবে
এবং সেখানে আওয়ামী লীগ যদি বাইরে থাকে এবং ইলেকশন না করতে পারে তাদের ভূমিকা, সেটা নিয়ে বিএনপি যদি ক্ষমতায় যায় তাদের জন্য পরিস্থিতি অনেক জটিল আকার ধারণ করবে। এর বাইরেও কতগুলো চ্যালেঞ্জ আছে সেটাও আমাদের একটু বিবেচনায় নেওয়া দরকার। আমরা জানি যে এখন আন্তর্জাতিক মিত্ররা বা আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা সবাই নির্বাচন চাইছেন। IMF এর কথা আমরা জানি যে IMF তার যে সর্বশেষ কিস্তি যেটা দেবার কথা ছিল বাংলাদেশকে লোন হিসেবে, সেটা আর তারা এখন দিতে চাইছে না। তারা কোনো অনির্বাচিত সরকারকে সেটা দেবে না। কিন্তু তারা যেসব শর্ত আরোপ করছে সেই সব শর্ত নিয়ে নির্বাচিত হয়ে কেউ ক্ষমতায় এসে সেই শর্ত পূরণ করতে যাবেন এবং দ্রুত আনপপুলার হওয়ার জন্য, সেটাও একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে আমি মনে করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি আমাদের বিবেচনায় রাখা উচিত যে আন্তর্জাতিক মহল বাংলাদেশের এই নির্বাচন উত্তর এবং নির্বাচন পূর্ব পরিস্থিতিকে কিভাবে বিশ্লেষণ করছে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূতকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাপয়েন্ট করেছে বাংলাদেশে, যিনি খুব শিগগিরই দায়িত্ব নেবেন, তার শুনানি হয়েছে সিনেটে সম্প্রতি ব্রেন্ট ক্রিস্টেনের। এবং ব্রেন্ট যেগুলো বলবার চেষ্টা করেছেন কথা কিন্তু খুব পরিষ্কার যে তার প্রধান কাজ হবে বাংলাদেশে এসে যে চীনের যে ঝুঁকি, তার যে বিনিয়োগ, তার যে সংশ্লিষ্টতা বাংলাদেশের সঙ্গে, সেটা তিনি বাংলাদেশের নতুন সরকার এবং সামরিক বাহিনীকে বোঝাবার চেষ্টা করবেন। সো এটা এই কথার মধ্য দিয়ে পরিষ্কার যে চীনকে কোনোভাবেই যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশে এবং বিশ্বজুড়ে খুব ভালোভাবে নেবেন এবং বাংলাদেশের সঙ্গে তার ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগ তো বটেই, এবং যুক্তরাষ্ট্র এটাকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে হ্যান্ডেল করবে। সো অনেকেই বলতে পারেন যে যুক্তরাষ্ট্র কি করলো না করলো সেটা আমাদের কিছু যায় আসে না, কিন্তু যায় আসে এই অর্থে যে আমাদের বিনিয়োগের যে প্রধান দেশ যদি আমরা বলি যুক্তরাষ্ট্র তার মধ্যে অন্যতম প্রধানতম, আমাদের বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের সিঙ্গেল কান্ট্রি হিসেবে সবচেয়ে বেশি। আমাদের তরুণ ছেলেমেয়েরা দেশের বাইরে জীবন গড়তে যেতে চাইলে, লেখাপড়া করতে যেতে চাইলে যুক্তরাষ্ট্রে তাদের প্রধান লক্ষ্য। এমনকি বাংলাদেশে কট্টর যুক্তরাষ্ট্রের বিরোধী ডানপন্থী বা বামপন্থীরাও যদি খোঁজ খবর নেন তাহলে দেখবেন যে তাদের বা তাদের পরিবারের সদস্যদের প্রধান লক্ষ্য কিন্তু যুক্তরাষ্ট্র। সো ব্রেন্টের এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তারা শুধু সরকারের সঙ্গে এনগেজমেন্টটা চাইছে না, তারা সামরিক বাহিনীকেও একটা আলাদা এন্টিটি হিসেবে বিবেচনা করছে এবং সামরিক বাহিনীর সঙ্গেও তারা আসলে ডিল করবে। এবং সেই লক্ষণ আমরা বিভিন্ন সময় দেখতে পাই, নির্বাচনের আগেও দেখতে পাচ্ছি এবং নির্বাচনের পরেও সেই ধারাটা অব্যাহত থাকবে। ভারতকে যে যত কথাই বলুন না কেন, ভারত নিয়ে কথা বললেই অনেকে ট্রল করেন বা ভারতের দালাল হিসেবে চিহ্নিত করবার চেষ্টা করেন, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি ভারতকে অস্বীকার করতে পারবেন না, প্রতিবেশী হিসেবে অস্বীকার করতে পারবেন না। আপনার সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এই অঞ্চলে যে দেশটি, সেটির নাম ভারত। শুধু তাই নয়, বৈশ্বিক পরিস্থিতির বিবেচনায় অন্যান্য আন্তর্জাতিক শক্তির সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটা দক্ষিণ এশিয়ায় আর কারণেই। এবং আমরা জানি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের এক ধরনের টানাপোড়েন আছে, কিন্তু সেটা সম্পর্ক বিচ্ছিন্ন করবার জায়গায় চলে যায়নি এখনো পর্যন্ত। এবং এই অঞ্চলে যতক্ষণ পর্যন্ত চীনকে যুক্তরাষ্ট্র থ্রেট হিসেবে দেখবে ততক্ষণ পর্যন্ত সে কোনো না কোনো ফর্মে ভারতের সঙ্গে তার সম্পর্কটাকে জিয়ে রাখবার চেষ্টা করবে। সেই অর্থে বাংলাদেশ নিজেকে যে একটা ভালো জায়গায় বা একটা প্লেয়ার হিসেবে নিজেকে তৈরি করবার যে চেষ্টা, সেটা করতে ব্যর্থ হয়েছে। অনেকে মনে করেছিলেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস সেই কাজটা করতে পারবেন, কিন্তু আমরা যদি তার রেকর্ড কার্ড দেখি, গত 1 বছরের বেশি সময় নিজে প্রচুর বিদেশে গেছেন, বিদেশ সফরে তার মধ্যে 2 বা 3টে সরকারি সফর, বাকিগুলো তার ব্যক্তিগত সফর, কিন্তু সরকারি টাকায় তিনি বিদেশ থেকে সেই অর্থে কোনো বিনিয়োগ, অর্থ সাহায্য, অনুদান দেশের জন্য কিছুই আনতে পারেননি, বরং বাংলাদেশের পাসপোর্টের মান নিচে নামতে এখন 7ম এসে দাঁড়িয়েছে। আমরা এমন কোনো কিছু দেখিনি যে আমাদের এখান থেকে জনশক্তি রপ্তানিতে তিনি একটা ভালো ভূমিকা রাখতে পারবেন। অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করবার ক্ষেত্রে সেটা তিনি পাচ্ছেন না, বরং তার আগ্রহের জায়গা হচ্ছে আমাদের কোন পোর্ট কাকে দিয়ে দেওয়া হবে, কিভাবে অন্য দেশকে খুশি করা যাবে। খুশি করতে কোনো আপত্তি নেই, কিন্তু খুশি করে যদি বিনিময় কিছু পাওয়া যায়, কিন্তু সেই বিনিময়টা আমরা একেবারেই শূন্য দিচ্ছি। আমরা জানি না ব্যক্তিগতভাবে তিনি বা তার প্রতিষ্ঠান কতখানি সুবিধা ভোগ করতে পারছেন। তো সব মিলিয়ে আমার যেটা বক্তব্য, আমি শেষ করে আনতে চাই এই কথা বলে যে আমরা নির্বাচন যদি করতেই হয় অবশ্যই নির্বাচন দরকার, এই বিষয়ে কোনো ভিন্ন মত নেই, কিন্তু নির্বাচনটাকে একটা ইনক্লুসিভ ইলেকশন করতে হবে। এবং বলতে আমার কোনো দ্বিধা নেই যে আমি মনে করি সকল রাজনৈতিক দলের জন্য, এমনকি সেটা আওয়ামী লীগের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত। জনগণ ডিসাইড করুক, তাদেরকে জনগণ গ্রহণ করবে না প্রত্যাখ্যান করবে এবং কোন মাত্রায় প্রত্যাখ্যান করবে। সকল রাজনৈতিক দলকে নির্বাচন করতে দেওয়া উচিত। আমি মনে করি নির্বাচন করবার জন্য যে প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুলিশ,
আর্মি, আর্ম ফোর্সেস, আনসার এবং প্রশাসন, তাদের সঙ্গে সরকারের এনগেজমেন্টটা বাড়ানো উচিত। এই বিগত 3 নির্বাচনে যারা কাজ করেছে তাদের সবাইকে বাদ দিয়ে নতুন করে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ করতে হবে, এই ধারণাটা একেবারেই সমীচীন নয়। কারণ আপনি লোম বাস্তে কম্বল উজাড় করার মতো অবস্থা তখন হবে, সেটা সমীচীন হবে না। ভারতের সঙ্গে কোনোভাবেই যতটা টেনশন আছে সেটা কমিয়ে ফেলা উচিত বাংলাদেশের জন্য। একই সঙ্গে এটাও ঠিক এবং এটাও বলতে আমার দ্বিধা নেই যে সম্পর্কটা উইন উইন থাকতে হবে। আমাদের স্বার্থ আমাদের দেখতে হবে। আমরা যদি আমাদের স্বার্থ দেখতে ব্যর্থ হই, রক্ষা করতে ব্যর্থ হই, সেটা আমাদের ব্যর্থতা। তার জন্য অন্য কোনো দেশকে দোষ দিয়ে লাভ নেই। ভারতের দিক থেকেও এই সংকটটা আছে এবং ভারতকেও বুঝতে হবে যে বাংলাদেশ প্রতিবেশী হিসেবে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশকেও তার যথেষ্ট মর্যাদা দিতে হবে এবং বাংলাদেশের স্বার্থগুলো রক্ষা করবার ক্ষেত্রে তার দিক থেকে যেটুকু নেতিবাচক প্রবণতা আছে সেটা তাদেরকে দূর করতে হবে। এবং সামগ্রিক বাস্তবতায় রাজনৈতিক নেতা হিসেবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে নিয়ে অনেক রকমের আলোচনা আছে, অনেক রকমের সমালোচনা আছে, অনেক অভিযোগ আছে, কোনোটার প্রমাণ আছে, কোনোটার প্রমাণ নাই, অনেকের কাছে অনেকের ভাষ্য সেটা সেরকম। কিন্তু মূল কথা হচ্ছে যে যাই থাকুক না কেন, বাংলাদেশ আজকে যে সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে সেখানে তিনি একমাত্র রক্ষাকর্তা হতে পারেন রাজনৈতিক নেতা হিসেবে। তিনি সেটা কতটা করতে পারবেন কিনা সেটা তার উপরে নির্ভর করবে। দলের কথা শুনে নয়, বিশেষ কারো কথা শুনে নয়, তাকে তার ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে, ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করতে হবে দেশের স্বার্থে। এবং যে বৈশ্বিক আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতার মধ্যে আছি সেটাও তাকে বুঝতে হবে। কিন্তু একমাত্র তিনিই পারেন বাংলাদেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ করতে। প্রতিরোধ, হিংসা, প্রতিশোধ এইসব ধারণার ঊর্ধ্বে উঠে আসলে তাকে এই কাজটা করতে হবে। এবং নতুন করে যদি বাংলাদেশকে শুরু করতে হয় তাহলে আসলে একজন স্টেটসম্যান দরকার, আমাদের কোনো রাজনীতিক না বা কোনো দলের নেতাকে নয়। সেটা মিস্টার রহমান যদি মাথায় রাখতে পারেন সেটা তার জন্য কল্যাণকর হবে, দেশের জন্য কল্যাণকর হবে। এখন পর্যন্ত দৃশ্যমান আর কোনো রাজনৈতিক নেতৃত্ব নেই যিনি বাংলাদেশের এই রাজনৈতিক সংকট থেকে উদ্ধার করতে পারেন। যদিও কেউ কেউ মনে করেন নোবেল লরিয়েট সেটা করতে পারেন, কিন্তু আমি মনে করি তার সময়টা শেষ হয়ে গেছে, সেটা করবার সুযোগ তার হাতে এখন আর নেই। আমার কথা শুনবার জন্য আপনাদের